আমাদের আজকের সেশনে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনলাইনে আছো আর মনোযোগ দিয়ে আমার কথা শুনছো। আজকে আমাদের পঞ্চম ক্লাস চলছে। আমরা অলরেডি 3টা অধ্যায় পড়ে ফেলছি। 4 নম্বর চ্যাপ্টারের কিছু অংশ আমরা গত ক্লাসে আলোচনা করছি, আর কিছু অংশ বাকি ছিল, এটা আজকে আলোচনা হবে। তোমাদের অনেকেই অনলাইনে কিছু কমেন্টস করছো, যেমন একজন বোধহয় বলছো যে এক এক দিনে এক একটা চ্যাপ্টার পড়ানো হলে তোমরা লোডটা নিতে পারতেছ না। আচ্ছা, আমরা চেষ্টা করব একটু স্লো আগানোর। এখন বিষয়টা হচ্ছে, তোমরা যদি খুব ভালো হয় যদি তোমরা যেই দিন যেই ক্লাস হচ্ছে বা যেটা পড়ানো হচ্ছে ওই দিন বইটা সাথে রাখো, এবং যে টপিকটা পড়ানো হইতেছে সাথে সাথে টপিকটা পড়ার চেষ্টা করো। এখানে আমরা যেটা করতেছি, তোমাদের এক একটা টপিক নিয়ে মূল বিষয়টা তোমাদেরকে বলার চেষ্টা করতেছি, মূল বিষয়টা তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। বাকি তোমরা বইতে দেখতে ডিটেলস পাবা, ওইটা তোমাদের বইতে ডিটেলস পড়তে হবে। আর পড়ার পরে যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তখন তোমরা সেইটা কমেন্টসে যদি কমেন্ট করো। এই জন্য মূল বিষয়টা তোমার লেকচার থেকে বুঝতে হবে, আর তোমার বাসার পড়াটা কমপ্লিট করতে হবে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তো দেখো, 4 নম্বর চ্যাপ্টারে আমরা যে জিনিসগুলো আলোচনা করব, আমি আবার প্রথম থেকে আলোচনা করতেছি, 4 নম্বর চ্যাপ্টারটা শুরু থেকে আলোচনা করতেছি। দেখো, একটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই, আমরা এখানে শিখব ডিসি পাওয়ার সাপ্লাই, রেগুলেটেড আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই, রেকটিফিকেশন কি, আর হাফ অ্যান্ড ফুল ওয়েভ, আর ব্রিজ রেকটিফায়ার, আর বিভিন্ন ধরনের ফিল্টার সার্কিট। তো এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। প্রথমে আসি আমরা ডিসি পাওয়ার সাপ্লাই। তোমরা বইটা সামনে রাখো আর আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো, তাহলে আমার মনে হয় তোমাদের জন্য সুবিধা হবে। আমি তোমাদের এটা গত ক্লাসেও বলছি যে দেখো, আমরা যত ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করি, যেমন মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, এসি, এরকম যত ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আমরা ব্যবহার করি, সকল ইলেকট্রনিক্স ডিভাইসই, মনে রাখবা এটা, সকল ইলেকট্রনিক্স ডিভাইসই মূলত ডিসি পাওয়ারে অপারেট করে। সকল ইলেকট্রনিক্স ডিভাইস বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট বা কম্পোনেন্ট, এগুলো ডিসি পাওয়ারে অপারেট করে। কিন্তু আমরা বাসা বাড়িতে যে সাপ্লাই পাই, দেখো এখানে লেখা আছে, আমরা আমাদের বাসা বাড়ি অফিসে সাধারণত এসি 220 ভোল্ট সাপ্লাই পেয়ে থাকি বা দেয়া থাকি, কিন্তু বেশিরভাগ ইলেকট্রনিক যন্ত্রপাতি ডিসি ভোল্টেজে পরিচালনা করতে হয়। তাই আমাদের এই এসি সাপ্লাইকে ডিসি সাপ্লাই রূপান্তর করতে হয়। দেখো, সরাসরি এসি সাপ্লাইকে যদি আমি ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট বা কম্পোনেন্টের মধ্যে দেই, তো এর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে এসিটাকে ডিসিতে রূপান্তরিত করে এরপরে আমার ইলেকট্রনিক্স যন্ত্রপাতিগুলোকে অপারেট করতে হয়। এর জন্য যে ডিভাইসের সাহায্যে এসি সাপ্লাইকে আমরা ব্যবহার উপযোগী ডিসি ভোল্টেজে রূপান্তরিত করি, সেইটাকেই ডিসি পাওয়ার ইউনিট বলে। যে ডিভাইসের সাহায্যে আমাদের বাসা বাড়িতে আসা এসি সাপ্লাইকে ডিসিতে রূপান্তরিত করা হয়, ডিসি ভোল্টেজে রূপান্তরিত করা হয়, তাকে ডিসি পাওয়ার ইউনিট বলে। তো ডিসি পাওয়ার সাপ্লাই দুই রকম হতে পারে, একটা হচ্ছে যে আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। তো কতদিন আমি আলোচনা করছিলাম। দেখো, আনরেগুলেটেড আর রেগুলেটেড, এটা বলতে আমরা কি বুঝি?
খেয়াল করো যে পাওয়ার সাপ্লাইয়ের লোড কারেন্ট পরিবর্তনের সাথে সাথে টার্মিনাল ভোল্টেজের মান পরিবর্তন হয়। বিষয়টা তোমাদের বুঝতে হবে, একটা সার্কিটে আমরা একটা ভোল্টেজ প্রয়োগ করি, এই ভোল্টেজের প্রয়োগ বা একটা সোর্স থেকে একটা নির্দিষ্ট পরিমাণ পাওয়ার বা ভোল্টেজ প্রয়োগ করা হয়। এর প্রভাবে সার্কিটের মধ্যে যে সমস্ত লোড ব্যবহার করি আমরা, তো এই লোডগুলোতে একটা কারেন্ট আমরা পাই। আমার প্রয়োগকৃত টার্মিনাল ভোল্টেজের কারণে লোডের অ্যাক্রসে আমরা কিছু কারেন্ট পাই। তো যে পাওয়ার সাপ্লাইয়ের যদি লোড কারেন্ট কোনো কারণে পরিবর্তিত হয়, তো যদি টার্মিনাল ভোল্টেজ পরিবর্তন হয়, লোড কারেন্টের পরিবর্তনের সাথে সাথে টার্মিনাল ভোল্টেজের পরিবর্তন হয়, তখন আমরা সেটাকে বলবো আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই। এটা শুধুমাত্র রেকটিফায়ার, ফিল্টার এগুলোতে ব্যবহার করা হয়। আর বিপরীতভাবে যদি পাওয়ার সাপ্লাইয়ের লোড কারেন্ট পরিবর্তনের সাথে সাথে টার্মিনাল ভোল্টেজের মান পরিবর্তন না হয়ে স্থির থাকে, লোড কারেন্ট পরিবর্তন হচ্ছে কিন্তু এর কারণে টার্মিনাল ভোল্টেজের মান পরিবর্তন হচ্ছে না, স্থির আছে, যেরকম প্রয়োগ করা হয়েছিল এরকমই আছে, তো তখন সেটাকে আমরা রেগুলেটেড পাওয়ার সাপ্লাই বলবো। তো রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ে মূলত যেটা ব্যবহার করা হয় পাওয়ারটাকে স্থির রাখার জন্য, সেটা হচ্ছে একটা ভোল্টেজ রেগুলেটর সার্কিট ব্যবহার করা হয়। ভোল্টেজ রেগুলেটর সার্কিট যার সাহায্যে আমরা ভোল্টেজকে কম বেশি করতে পারি। এখন এখানে দেখো একটা রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের ব্লক ডায়াগ্রাম। রেগুলেটেড পাওয়ার সাপ্লাই আমি তোমাদের বলছি যে লোড কারেন্ট পরিবর্তনের কারণে টার্মিনাল ভোল্টেজের মধ্যে কোনো পরিবর্তন হয় না, সেটাকে আমরা রেগুলেটেড পাওয়ার সাপ্লাই বলি। দেখো ব্লক ডায়াগ্রামের মধ্যে প্রথমে ব্যবহার করা হয়েছে একটা ট্রান্সফরমার থেকে যে আউটপুট বের হচ্ছে সেটাকে আমরা পাঠাইছি রেকটিফায়ারের যে আউটপুট বের হয়েছে সেটাকে আমরা পাঠাইছি একটা স্মুথিং একটা টার্ম এর মধ্যে, এবং সেটাকে রেগুলেটর দিয়ে আমরা আউটপুটে নিচ্ছি। তো প্রথমে আসো ট্রান্সফরমারে প্রথমে দেখো বুঝতে হবে আমাদের ট্রান্সফরমারের কাজ কি। এটা আমি তোমাদের সংক্ষেপে বলছি, তোমরা বইতে পড়বা। ট্রান্সফরমার মূলত ইলেকট্রিক্যালের একটা ইম্পর্টেন্ট উপাদান। ট্রান্সফরমারের কাজটা হচ্ছে এর মূলত দুই ধরনের কয়েল থাকে, একটা সেকেন্ডারি কয়েল, একটা প্রাইমারি কয়েল। তো যখন আমরা এসি সাপ্লাই ট্রান্সফরমারে প্রয়োগ করি, তো যে পরিমাণ ভোল্টেজ আমরা ট্রান্সফরমারে প্রয়োগ করব, তো এই ভোল্টেজকে ট্রান্সফরমার দুই রকমভাবে ব্যবহার করতে পারবে। যে ভোল্টেজটা আমি প্রয়োগ করলাম ট্রান্সফরমার, সেটাকে আমার যে মানের ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে এই মানটাকে সে বাড়াইতে পারে, যেটাকে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার বলি। আবার প্রয়োগকৃত ভোল্টেজের মানকে সে কমাতে পারে, যেটাকে আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে থাকি। তো এখানে এসি থেকে সাপ্লাই আসতেছে, ট্রান্সফরমার সেটাকে স্টেপ ডাউন করবে। যেহেতু আমরা একটা ডিসি সিগন্যালে রূপান্তর করব আমার মূল সিগন্যালকে, এসি সিগন্যালটা ট্রান্সফরমারে ঢুকলে সেটাকে সে স্টেপ ডাউন করে একটা এসি সিগন্যাল বের করবে। এরপর এই এসি সিগন্যালটাকে যখন রেকটিফায়ারে ঢুকাবো, রেকটিফায়ারের কাজ হচ্ছে এসি সিগন্যালটাকে ডিসিতে রূপান্তরিত করবে। এখানে মনে রাখতে হবে রেকটিফায়ার থেকে যে ডিসি সিগন্যালটা আমরা পাবো, এটা যেহেতু এসি থেকে ডিসি করা হলো, তো এই ডিসি সিগন্যালটাতে কিছু পরিমাণ এসি সিগন্যালের কম্পোনেন্ট বিদ্যমান থাকে, যার কারণে এটাকে আমরা বিশুদ্ধ ডিসি বলি না, এটাকে আমরা বলি পালসেটিং ডিসি। রেকটিফায়ার আউটপুটকে আমরা বলি পালসেটিং ডিসি। এরপর এই পালসেটিং ডিসিকে আমরা স্মুথিং সার্কিটে প্রবেশ করাবো। স্মুথিং সার্কিট এখানে একটা রূপক অর্থে ব্যবহার হয়েছে। এর মূল কাজটা হচ্ছে আমার যে পালসেটিং ডিসিটা এর মধ্যে ঢুকলো সেটাকে সে একটা বিশুদ্ধ ডিসি সিগন্যালে রূপান্তরিত করবে। এরপর রেগুলেটরের মাধ্যমে আমরা রেগুলেটেড ডিসি সাপ্লাই আউটপুটে ব্যবহার করব। দেখো এখানে লেখা আছে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহৃত হয়েছে।
এই ট্রান্সফরমারটা স্টেপ ডাউন, যে মানের ভোল্টেজ প্রয়োগ করা হবে সেটাকে সে স্টেপ ডাউন করবে। এর আউটপুটে 5 ভোল্টের এসি পাওয়া যাবে, এখান থেকে 5 ভোল্টের এসি বের হবে। এরপর রেকটিফায়ার এই এসি ভোল্টেজকে পালসেটিং ডিসি ভোল্টেজে রূপান্তর করবে, আর স্মুথিং বা ফিল্টার সার্কিট পালসেটিং ডিসিকে পিওর ডিসিতে রূপান্তরিত করবে। আর রেগুলেটেড সার্কিট বা রেগুলেটেড আইসি নির্দিষ্ট মানের স্থির ভোল্টেজ প্রদান করবে। এখন দেখো, তোমরা দেখলা যে রেগুলেটেড ডিসি সাপ্লাই কিভাবে কাজ করে। এখন দেখো রেকটিফিকেশন আর রেকটিফায়ার। এটা আমি অলরেডি বলছি তোমাদের। রেকটিফিকেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ট্রান্সফরমার থেকে প্রাপ্ত এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করা হয়। রেকটিফিকেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ট্রান্সফরমার থেকে প্রাপ্ত এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করা হয়। আর রেকটিফায়ার হলো এমন একটি সার্কিট যা এর ইনপুটে আগত এসি ভোল্টেজকে খুব দ্রুত পালসেটিং ডিসি ভোল্টেজে রূপান্তর করে। আর পালসেটিং ডিসি হলো এসি মিশ্রিত ডিসি। রেকটিফায়ার শুধুমাত্র একমুখী কারেন্ট প্রবাহিত করে থাকে, উল্টো দিকে কারেন্ট প্রবাহের ক্ষেত্রে বাধা প্রদান করে। এই বিষয়গুলো আমি তোমাদের বলছি আগেই, তোমরা বুঝতে পারতেছো যে রেকটিফায়ার একটা এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে রূপান্তর করার জন্য ব্যবহৃত হয়। আর রেকটিফায়ার আউটপুটে আমরা যেটা পাই সেটা বিশুদ্ধ ডিসি পাই না, সেটা হচ্ছে পালসেটিং ডিসি, যেটাতে কিছু এসি কম্পোনেন্ট মিশ্রিত থাকে। এরপর প্র্যাকটিক্যালি যদি আমরা ডিসিটাকে ব্যবহার করতে চাই তখন এই পালসেটিং ডিসিকে বিশুদ্ধ ডিসিতে রূপান্তর করা হয়। আর রেকটিফায়ার শুধু একদিকে কারেন্ট প্রবাহিত করে, উল্টো দিকে কারেন্ট প্রবাহের ক্ষেত্রে বাধা প্রদান করে। এখন দেখো রেকটিফায়ার কয় প্রকার হতে পারে। দেখো, রেকটিফায়ারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। তো ফুল ওয়েভ রেকটিফায়ারকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে সেন্টার ট্যাপ, এটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। এগুলো আমরা ডিটেইলস আলোচনা করব, তোমরা খেয়াল করো। আচ্ছা, প্রথমে আসি আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার। দেখো, এখানে একটা ছবি দেখছো তোমরা। এটা একটা এসি সিগন্যাল, পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, আবার পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল। ওয়াই অ্যাক্সিসের উপর অংশকে আমরা পজিটিভ হাফ সাইকেল বলি, নিচের অংশকে নেগেটিভ হাফ সাইকেল বলি। তো এই সিগন্যালটাকে যদি আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার ব্যবহার করি, দেখো এই সিগন্যালটাকে যখন আমি এসি সাপ্লাই দেব, এই সিগন্যালটাকে যখন ট্রান্সফরমারের, এটা হচ্ছে প্রাইমারি আর এ পাশেরটা হচ্ছে সেকেন্ডারি। তো এসি সিগন্যালকে যখন আমরা ট্রান্সফরমারের প্রাইমারিতে প্রয়োগ করব, তো প্রাইমারিতে প্রয়োগ করলে তো সে এটাকে স্টেপ ডাউন করবে। স্টেপ ডাউন করে আমি সেকেন্ডারি থেকে স্টেপ ডাউন এসি সিগন্যাল পাবো। স্টেপ ডাউন বা প্রয়োগকৃত ভোল্টেজের চেয়ে কম মানের একটা এসি সিগন্যাল, যেটা আমি তোমাদের আগেই বলছি। এটা সাধারণত 5 ভোল্ট এসি আমরা বের করি। তো 5 ভোল্ট এসি এখানে আউটপুটে পাবো। এবারে এই এসি সিগন্যালকে যখন আমি এই ডায়োডের মধ্য দিয়ে প্রবেশ করাবো, দেখো এটা আমি তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে আলোচনা করছি, না থার্ড চ্যাপ্টারে আলোচনা করছি, যে একটা পিএন জাংশন বা পিএন ডায়োড, এই অংশটাকে আমরা পি বলি, এই অংশটাকে এন বলি, নেগেটিভ বলি। তো এই সিগন্যালকে যখন ডায়োডে প্রবেশ করানো হবে, যেহেতু আমরা জানি যে একটা এসি সিগন্যালের পজিটিভ এবং নেগেটিভ দুইটা অংশ থাকে, তো যখন পজিটিভ অংশের কারণে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পাবে। ফরওয়ার্ড বায়াস আমি তোমাদের বলছি যে বায়াসের কারণে ডায়োড অ্যাক্টিভ হয় বা সার্কিটে আমরা কারেন্ট প্রবাহ পাই, সেটাকে আমরা ফরওয়ার্ড বায়াস বলি। তো পজিটিভ এবং নেগেটিভ সিগন্যাল যখন একসাথে এই ডায়োডে প্রবেশ করবে, যেহেতু এটা এসি সিগন্যাল, তো পজিটিভ ভোল্টেজের কারণে আমার ডায়োডটা কন্ডাকশন পাবে বা ফরওয়ার্ড বায়াস পাবে। যেহেতু এই অংশটাকে আমরা পি বলি, তো পি এর মধ্যে যখন পজিটিভ হাফ সাইকেল আসবে, তো এই অংশটা ফরওয়ার্ড বায়াস পাবে। তো ফলে ডায়োড কন্ডাকশন করবে। ডায়োড কন্ডাকশন করলে পজিটিভ হাফ সাইকেলে আমরা লোডের মধ্য দিয়ে কারেন্ট পাবো।
দেখো আউটপুট দেখানো আছে, যখন পজিটিভ হাফ সাইকেল আসবে তখন আমি লোডের মধ্য দিয়ে আমার কাঙ্ক্ষিত একটা সিগন্যাল পাচ্ছি। ঠিক আছে, যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে, নেগেটিভের তোমরা জানো যে নেগেটিভের মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, তাই নেগেটিভ হাফ সাইকেলের বেলায় ডায়োডটা রিভার্স বায়াস অবস্থায় থাকবে। তো যদি রিভার্স বায়াস থাকে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। আর যদি কারেন্ট প্রবাহিত না হয় তখন আমরা ওয়েভ শেপটা এইরকম পাবো, শূন্য। পজিটিভ হাফ সাইকেল আমি হাফ সাইকেল কারেন্ট পাইলাম লোডের মধ্য দিয়ে। এরপর নেগেটিভ হাফ সাইকেলের বেলায় যেহেতু ডায়োড রিভার্স, তাই কোনো কারেন্ট পাবো না আমরা, তো সেটাকে আমরা শূন্য আকারে প্রকাশ করছি। এবার আবার যখন থার্ড অংশটা আবার পজিটিভ হাফ সাইকেল আসবে, তখন সে আবার কন্ডাকশন পাবে, তো আমরা একটা আউটপুটে ভোল্টেজ পাবো। আবার যখন নেগেটিভ আসবে তখন আবার আমরা পাবো না, শূন্য পাবো, তখন এইরকম হবে ওয়েভ শেপটা। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এটা আমি তোমাদের যেটা বললাম, এটা হচ্ছে একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের কাজ। দেখো এখানে লেখাও আছে 220 ভোল্ট দেওয়া আছে, এবি প্রান্তে 12 ভোল্ট এসি পাওয়া যাবে, এবি প্রান্তে 12 ভোল্ট এসি পাওয়া যাবে। ইনপুট সিগন্যালটি এবি প্রান্তের এবং আউটপুট সিগন্যালটির লোডের আড়াআড়িতে পাওয়া যাবে। ইনপুটটা এবি প্রান্তে এবং আউটপুট এই লোডের আড়াতে, এর একটা রেজিস্টার ব্যবহার করা আছে লোড হিসেবে, এর আড়াআড়িতে পাওয়া যাবে। এখন ইনপুট সিগন্যালে পজিটিভ এবং নেগেটিভ উভয় অংশ বিদ্যমান। পিএন ডায়োডটি সিগন্যালের পজিটিভ অংশের জন্য কন্ডাকশনে যায় বা ফরওয়ার্ড বায়াস পায়, ফলে ওই সময় আউটপুটে কারেন্ট প্রবাহিত হয়। কিন্তু সিগন্যালের নেগেটিভ অংশের জন্য ডায়োড কাট অফ থাকে, কাট অফ মানে ডায়োডের কোনো রিভার্স বায়াস অবস্থায় থাকে, তাই ওই সময় কোনো আউটপুট পাওয়া যায় না। আমার মনে হয় তোমরা হাফ ওয়েভ রেকটিফায়ার কী কাজে ব্যবহার করা হয় এবং এর ডিটেলস তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা যাব, জিনিসটা ভালোভাবে দেখো একবার, যাতে তোমরা সহজে বুঝতে পারো। এ হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। এখন আমরা যাব এটা ফুল ওয়েভ রেকটিফায়ারের বেলায়। দেখো তোমাদের আমি আগেই বলছি যে ফুল ওয়েভ রেকটিফায়ার দুই রকম হতে পারে, একটা হচ্ছে সেন্টার ট্যাপ, একটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। তো এখানে যেটা দেখানো আছে এটা হচ্ছে একটা সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার, সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার। তো সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার, এটা আমি তোমাদের মূল অংশটা আমি ছবিতে এবং সংক্ষিপ্তভাবে তোমাদের বলছি, তোমরা বইতে ডিটেলস পড়বা। যদি কোনো অংশ বুঝতে না পারো তখন তোমরা কমেন্টসে কোশ্চেন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝতে পারছো। খুব মনোযোগ দিয়ে শোনো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসতে পারে। ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার। দেখো একইভাবে আমরা এর আগে যেরকমভাবে আলোচনা করছি হাফ ওয়েভের যেরকমভাবে আলোচনা করছি, দেখো খেয়াল করো, একটা এসি সিগন্যাল ইনপুট সিগন্যাল আসতেছে, এখানে একটা ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে। তো তোমরা জানো, এটা অলরেডি আলোচনা করছি, যে এসি ইনপুট সিগন্যালটা ট্রান্সফর্মারে প্রয়োগ করা হচ্ছে, সেটাকে একটা অল্প মানের এসি সিগন্যালে সে রূপান্তরিত করবে। সিগন্যালটা যখন আমি ট্রান্সফর্মার সেকেন্ডারিতে আউটপুটে পাবো, এটা হচ্ছে আমার ইনপুট সিগন্যাল। দেখো এখানে 3টা পয়েন্ট চিহ্নিত করা আছে, তোমরা গঠনটা দেখো, এটা এ পয়েন্ট, এদিকে একটা বি পয়েন্ট, মাঝখানে সি পয়েন্ট। এ পয়েন্টের সাথে একটা D1 ডায়োড লাগানো আছে, বি পয়েন্টের সাথে D2 ডায়োড লাগানো আছে। এই দুই সংযোগ স্থলের মধ্যবর্তী স্থান, এখান থেকে একটা RL লোড সি পয়েন্টের সাথে লাগানো আছে। গঠনটা খেয়াল করো, যখন সিগন্যালটা ইনপুটে দেয়া হলো, এরপর সেকেন্ডারিতে আমরা একটা এসি সিগন্যাল পাইলাম, অল্প মানে এসি সিগন্যাল পাইলাম। তো এই এসি সিগন্যালটা দুই রকম অবস্থা ঘটবে। দেখো খেয়াল করো, নিচে লেখা আছে, আমরা জানি যে একটা পজিটিভ একটা নেগেটিভ হাফ সাইকেল। তো এই দুই সাইকেলে দুই রকম অবস্থা ঘটবে, এটা তোমাদের খেয়াল করতে হবে। তো পজিটিভ হাফ সাইকেলে সি পয়েন্ট, যে মধ্যবর্তী যে পয়েন্ট আমরা নিছি, তো সি পয়েন্টের
সাপেক্ষে, যেহেতু পজিটিভ হাফ সাইকেল, আমরা ধরে নিচ্ছি যে পজিটিভ হাফ সাইকেল, তো সি পয়েন্টের সাপেক্ষে এ পয়েন্ট পজিটিভ হবে। দেখো সি পয়েন্ট এর সাপেক্ষে পজিটিভ হাফ সাইকেলের বেলায় এ পয়েন্ট পজিটিভ হবে, বিধায় ডায়োড D1 কন্ডাকশনে যাবে। যখন ইনপুট ঢুকবে তখন সি এর সাপেক্ষে এ পয়েন্ট পজিটিভ হলো, তো এ পয়েন্ট পজিটিভ হলে D1 কন্ডাকশনে যাবে, আর D1 যখন কন্ডাকশনে যাবে তখন পজিটিভ হাফ সাইকেলের বেলায় আমরা এখান থেকে, যেহেতু ফরওয়ার্ড বায়াস, কন্ডাকশনে যাওয়া মানে ফরওয়ার্ড বায়াস, পজিটিভ হাফ সাইকেলের বেলায় এখানে আমরা কারেন্ট সাপ্লাই পাবো। এই কারেন্টটা চলে আসবে এবং RL লোডের মধ্য দিয়ে প্রবাহিত হবে। আবার আমি বলছি, যখন পজিটিভ হাফ সাইকেল আসবে তো সি পয়েন্টের সাপেক্ষে এ পয়েন্ট পজিটিভ হবে, তো যেহেতু এ পয়েন্ট পজিটিভ হচ্ছে তাই D1 কন্ডাকশন পাবে, আর D1 কন্ডাকশন পাইলে পজিটিভ হাফ সাইকেলের বেলায় আমরা D1 ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলের বেলায় এখানে কারেন্ট ফ্লো পাবো এবং এই কারেন্টটা RL লোডের মধ্য দিয়ে সিতে প্রবাহিত হবে। এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের বেলায়। এখন খেয়াল করো নেগেটিভ হাফ সাইকেলের বেলায়, আমরা জানি যে নেগেটিভ হাফ সাইকেলের বেলায়, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে সেখানে ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার, আবার এখানে মাইনাস আধান আসেই, প্লাস আধান এটা আমরা ধরে নিয়েছি, প্লাস আধান মাইনাস আধান। তো সেক্ষেত্রে নেগেটিভের বেলায় সি পয়েন্টের সাপেক্ষে বি পয়েন্ট পজিটিভ হবে, যেহেতু নেগেটিভ হাফ সাইকেল আমরা ধরে নিয়েছি যে লোডের এটা মাইনাস প্রান্ত, তাই এই নেগেটিভ হাফ সাইকেলের বেলায় সি পয়েন্টের সাপেক্ষে বি পয়েন্ট পজিটিভ হবে। তখন বি পয়েন্টের পজিটিভ হওয়ার কারণে নেগেটিভ হাফ সাইকেলের বেলায় আমরা D2 কন্ডাকশন করবে এবং D2 এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে, D2 এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে। DHI ডিল পরে এই সময়টা বাইরে না। তো তোমরা খেয়াল করো যে সি পয়েন্টের সাপেক্ষে বি পয়েন্ট, নেগেটিভ হাফ সাইকেল বেলায় সি পয়েন্টের সাপেক্ষে বি পয়েন্ট পজিটিভ, যার কারণে D2 কন্ডাকশন পাচ্ছে। আর যখন D2 কন্ডাকশন পাবে তখন নেগেটিভ হাফ সাইকেলের বেলা আমরা কারেন্ট পাবো এবং এই কারেন্টটি এই ডিরেকশন মোতাবেক, দেখো দেখানো আছে, এই ডিরেকশন মোতাবেক RL এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। এটা হচ্ছে একটা সেন্টার ট্যাপ রেকটিফায়ার আলোচনা করতেছি আমরা, তোমাদের আমি আবার রিভিউ করতেছি, জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করো। দেখো একটা ট্রান্সফর্মার ব্যবহার করছি আমরা, ট্রান্সফর্মার সেকেন্ডারি কয়েলকে আমরা তিনটা পয়েন্ট কল্পনা করে নিয়েছি, একটা এ পয়েন্ট, আরেক প্রান্ত বি পয়েন্ট, আর মাঝখানে একটা সি পয়েন্ট। এ পয়েন্টের সাথে D1 ডায়োড সংযুক্ত আছে, বি পয়েন্টের সাথে D2 ডায়োড সংযুক্ত আছে, এবং এই দুই ডায়োডের মধ্যবর্তী যে অংশটা, এখান থেকে একটা লোড লাগানো আছে যেটাকে আমরা সি পয়েন্ট বিবেচনা করছি। তো এসি সিগন্যালের ক্ষেত্রে যেহেতু আমরা দুই রকম সাইকেল পাই, একটা পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেলের বেলায় সি পয়েন্টের সাপেক্ষে এ পয়েন্ট পজিটিভ হবে, আর এ পয়েন্ট পজিটিভ হলে D1 কন্ডাকশন করবে, ফলে D1 এর মধ্য দিয়ে আমরা কারেন্ট ফ্লো পাবো, সেটা RL এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। আবার নেগেটিভ হাফ সাইকেলের বেলায় যেহেতু আমরা ধরে নিয়েছি এটা নেগেটিভ হাফ সাইকেলের বেলায় সি এর সাপেক্ষে বি পজিটিভ হবে, ফলে নেগেটিভ হাফ সাইকেলের বেলায় D2 কন্ডাকশন পাবে এবং D2 এর মধ্যে কারেন্ট ফ্লো হবে, RL এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। তো ওয়েবসাইটটা কেমন পাবো আমরা, দেখো পজিটিভ হাফ সাইকেলের বেলায় D1 কাজ করছে, তখন আমরা হাফ সাইকেল পাবো। আবার নেগেটিভ হাফ সাইকেলের বেলায় D2 কাজ করছে, তখন আমরা আরও হাফ সাইকেল পাবো। পুনরায় D1 কাজ করবে, হাফ সাইকেল পাবো, পুনরায় D2 কাজ করবে, হাফ সাইকেল পাবো। এইভাবে আমরা একটা ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ারের মাধ্যমে এসি সিগন্যালকে ডিসিতে রূপান্তরিত করতে পারি। এটা ছবি, ওয়েভ শেপ এবং কিছু কি পয়েন্ট তোমাদের এখানে আলোচনা করলাম, পুরো ডিটেলস তোমাদের বইতে আছে, তোমরা বইতে বোঝার চেষ্টা করবা। যদি বুঝতে না পারো তো কমেন্টসে কোশ্চেন করবা।
এখন আসো এটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এর আগে আমরা বললাম ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার, এখন আমরা করবো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এখানে একই বিষয়, খেয়াল করো, এটা ইনপুট সিগন্যাল, এটা এসি ইনপুট সিগন্যাল। তো এই এসি ইনপুট সিগন্যাল থেকে আমরা একটা ব্রিজ সার্কিট, ব্রিজ, এই যে ফরমেশনটা দেখতেছো D1 D2 D3 D4 চারটা ডায়োডকে একসাথে করে একটা ফরমেশন তৈরি করা হয়েছে, একটা সার্কিট তৈরি করা হয়েছে। এই গঠনটাকে ব্রিজ রেকটিফায়ার বলা হয়। এখানে D1 এর জায়গায় আমরা যেমন ডায়োড ব্যবহার করছি, এখানে আমরা রেজিস্টারও ব্যবহার করতে পারি, তখন সেটাকে আমরা হুইটস্টোন ব্রিজ বলবো, সেটা আলাদা টপিক। এখন এখানে যেটা আছে এটা হচ্ছে যে ব্রিজ রেকটিফায়ার, যেহেতু রেকটিফায়ারের কাজ করবো আমরা, এই জন্য আমরা ডায়োড ব্যবহার করছি। বাকি এই গঠনটাকে D1 D2 D3 D4 এই গঠনটাকে আমরা ব্রিজ রেকটিফায়ার বলে থাকি। দেখো, খেয়াল করো, D4 এবং D1 একসাথে লাগানো, D2 এবং D3 একসাথে লাগানো, এবং D1 D4 এক পয়েন্ট, D2 D3 একটা পয়েন্ট, যেটাকে আমরা নোড বলি। নোড যেখানে কয়েকটা জাংশন মিলিত হয়, যেমন সোর্স থেকে একটা জাংশন আসছে, D4 থেকে একটা জাংশন আসছে, D1 থেকে একটা জাংশন আসছে, এটাকে আমরা নোড বলি। আবার একইভাবে নেগেটিভ অংশ, এসি সিগন্যালের নেগেটিভ D2 এবং D3 তিনটা মিলে একত্রিত হয়ে এখানে একটা নোড তৈরি হয়েছে। তো এখন খেয়াল করো এর কাজটা কীরকমভাবে হয়। আমরা জানি যে এখানে দুইটা সাইকেল পাই আমরা, পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। দেখো এখানে দেয়া আছে, একটু খেয়াল করো, যখন পজিটিভ হাফ সাইকেল হবে, মনে করো পজিটিভ হাফ সাইকেল হলো, তো পজিটিভ হাফ সাইকেলে আমরা জানি যে ধরলাম এদিকে প্লাস এইদিকে মাইনাস, তো এই প্লাস সাপ্লাইটা আসতেছে এই নোডে। তো এখান থেকে দেখো প্লাস আসতেছে, যেহেতু এটা মাইনাস, আমরা জানি যে এই D4 এর এই অংশটা মাইনাস আর D1টা প্লাস, তো স্বভাবতই প্লাস সাপ্লাই চলে যাবে D1 এর মধ্য দিয়ে, D1 এর মধ্য দিয়ে এই পয়েন্ট পর্যন্ত আসবে। এরপর যেহেতু এটা আবার মাইনাস, তো তখন এ চলে যাবে এদিক দিয়ে লোড হয়ে এপাশ দিয়ে চলে আসবে D2 এর মধ্য দিয়ে চলে যাবে হচ্ছে সোর্সে। দেখো খেয়াল করো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, প্লাস মাইনাস। তো প্লাসটা চলে আসলো এই নোডে, যেহেতু এটা মাইনাস এটা প্লাস, তো প্লাস চলে যাবে এই রাস্তা দিয়ে, যেহেতু এটা আবার মাইনাস, তো এদিকে সে যাইতে পারবে না, তো এদিক দিয়ে যে এই মধ্য দিয়ে লোডের মধ্য দিয়ে চলে যাবে সে D2-তে, এই D2 হয়ে সে চলে যাবে সোর্সে। এইভাবে সার্কিটটা পূর্ণাঙ্গ হবে পজিটিভ হাফ সাইকেলের বেলায়। তো পজিটিভ হাফ সাইকেলের বেলায় সহজ ভাষায় তোমরা মনে রাখো D1 এবং D2। পজিটিভ হাফ সাইকেলের বেলায় D1 এবং D2 কাজ করবে, এবং সোর্স থেকে পজিটিভ হাফ সাইকেল বের হয়ে D1 হয়ে লোড হয়ে এই পথ দিয়ে D2 হয়ে আবার সোর্সে ফেরত যাবে, সার্কিটের বর্তনী পূর্ণাঙ্গ হবে। আবার নেগেটিভের ক্ষেত্রে কি হবে এখন তোমরা খেয়াল করো। দেখো নেগেটিভ হাফ সাইকেল আসতেছে, নেগেটিভ হাফ সাইকেলের বেলায় দেখো উপরে নেগেটিভ নিচে পজিটিভ, নেগেটিভ হাফ সাইকেলের বেলায় যেটা হবে, এটা দুইভাবে বিবেচনা করা যায়। দেখো আমরা যদি পজিটিভ দিয়ে বিবেচনা করি, এই সবুজ সাইনটা তোমরা খেয়াল করো, সবুজ সাইনটা তোমরা খেয়াল করো। দেখো যদি পজিটিভ দিয়ে বিবেচনা করি, তাহলে পজিটিভ এই দিক দিয়ে আসছে
আসছে আসছে আসছে এই নোডে আসলো, তখন সে এইটা নেগেটিভ পাবে, এটাকে পজিটিভ পাবে। তো পজিটিভ এদিক দিয়ে ঢুকবে, এই যে ঢুকে এখানে আসবে, এখানে এসে আবার সে এটাকে নেগেটিভ পাবে, তখন সে এদিক দিয়ে যাবে। এদিক দিয়ে যে লোড দিয়ে, দেখো লোড দিয়ে এখানে নিচের অংশটা দেখা যাচ্ছে না, লোড দিয়ে সে চলে আসবে একদম এই নোডে। এই নোডে এসে D4 এর মধ্য দিয়ে সে চলে যাবে সোর্সে। দেখো বর্তনীটা পূর্ণাঙ্গ হলো। আমি আবার তোমাদের বলছি, দেখো এই ছবিটাতে দেখো, যখন নেগেটিভ হাফ সাইকেল আসবে, তো নেগেটিভের বেলায় আমরা ধরলাম এদিকে মাইনাস এদিকে প্লাস, যেমন এখান দিয়ে আছে মাইনাস প্লাস। তো এই প্লাস দিয়ে চিন্তা করি, দেখো এদিক দিয়ে প্লাস সিগন্যালটা আসলো, সিগন্যালটা আসার পরে এই নোডে আসলো, এখানে আসলে সে দেখবে যে এখানে মাইনাস এখানে প্লাস, তো মাইনাসের দিকে যেহেতু সে যাইতে পারবে না, তো সে প্লাসের দিকে যাবে। প্লাসের দিকে এখানে আসলো, এখানে এসে আবার দেখবে এখানে মাইনাস, তখন সে এদিকে যেহেতু যাইতে পারবে না, তখন সে লোডের অ্যাক্রসে যাবে। লোডের অ্যাক্রসে এই পথ পাবে, সে এই পথ দিয়ে যাচ্ছে, যে এখানে এসে এখান থেকে এই D4 যাওয়ার পরে আবার সে ফেরত আসবে সোর্সে। এইভাবে বর্তনীটা পূর্ণাঙ্গ হবে। দেখো এখানে খেয়াল করো, প্লাস আসলো, এই যে সবুজ চিহ্নটা দেখো, এদিক দিয়ে এদিক দিয়ে লোডের মধ্য দিয়ে আবার D4 এর মধ্য দিয়ে চলে আসলো সোর্স। ছবি দুটো খুব ভালোভাবে খেয়াল করবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে পজিটিভ হাফ সাইকেলের বেলায় আমরা পাচ্ছি, মোদ্দা কথা যে পজিটিভ হাফ সাইকেলের বেলায় আমরা পাচ্ছি D1 এবং D2 কন্ডাকশন করতেছে, তখন আমরা হাফ সাইকেল পাচ্ছি। আবার নেগেটিভ হাফ সাইকেলের সময় D3 এবং D4 কন্ডাকশন করবে, তখন আমরা আরও হাফ সাইকেল পাবো। আবার পজিটিভের বেলায় D1 D2 কাজ করবে, তখন হাফ সাইকেল পাইলাম। নেগেটিভের বেলায় D3 এবং D4 কাজ করবে, তখন হাফ সাইকেল পাইলাম। এই হচ্ছে একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ব্রিজ রেকটিফায়ার, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এই দুই ধরনের ব্রিজ রেকটিফায়ার, একটা সেন্টার ট্যাপ আর একটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ। তোমাদের বইতেও ডিটেলস দেওয়া আছে, তোমরা এই ছবিটাকে বা আমার স্লাইডগুলোকে সামনে নিয়ে বইটা ডিটেলস পড়ার চেষ্টা করবা, আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসার মতো। এখন দেখো একটা ইম্পর্টেন্ট টপিক, রিপল ফ্যাক্টর। আচ্ছা, রিপল ফ্যাক্টর ক্যালকুলেশন করার জন্য তোমাদের বইতে একটা বড় ম্যাথমেটিক্যাল টার্ম দেওয়া আছে। ওই ম্যাথমেটিক্যাল টার্মটাও আমরা করব, কিন্তু আজকে নয়, আমরা এর পরের ক্লাসগুলোতে রিপল ফ্যাক্টর হিসেব করার ম্যাথমেটিক্যাল টার্মগুলো করব। জাস্ট তোমরা এখন সংজ্ঞাটা মনে রাখার চেষ্টা করো। এটা রেকটিফায়ার আউটপুটে প্রাপ্ত পালসেটিং ডিসি এর এসি কম্পোনেন্ট। আমি তোমাদের বলছি যে পালসেটিং ডিসির মধ্যে কিছু পরিমাণ এসি কম্পোনেন্ট থাকে। তো যে এসি কম্পোনেন্টগুলো পালসেটিং ডিসিতে বিদ্যমান, এই এসি কম্পোনেন্টগুলোর আরএমএস ভ্যালু মানে হচ্ছে রুট মিন স্কোয়ার মান। তো এটা একটা স্ট্যান্ডার্ড মান। তো এসি কম্পোনেন্টের আরএমএস ভ্যালু এবং ডিসি কম্পোনেন্টের মানের অনুপাতকে রিপল ফ্যাক্টর পাবে। আমি আবার জিনিসটা তোমাদের বলতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট সংজ্ঞা। রিপল ফ্যাক্টর হইতেছে আমরা রেকটিফায়ার আউটপুটে যে পালসেটিং ডিসি পাই, তো পালসেটিং ডিসি বলতে আমরা বুঝি সেটা বিশুদ্ধ ডিসি নয়, সেখানে কিছু এসি কম্পোনেন্ট মিশ্রিত আছে। তো যে এসি কম্পোনেন্টগুলো পালসেটিং ডিসিতে মিশ্রিত থাকে, তো সেই এসি কম্পোনেন্টগুলোর আরএমএস ভ্যালু, রুট মিন স্কোয়ার ভ্যালু বা রুট মিন স্কোয়ার মান, আর সেখানে যে ডিসি কম্পোনেন্টগুলো উপস্থিত আছে, তো এই এসি কম্পোনেন্টের আরএমএস মান এবং ডিসি কম্পোনেন্টের মান, এই দুইটার অনুপাতকেই আমরা রিপল ফ্যাক্টর বলি। তো রিপল ফ্যাক্টর হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে রিপল ফ্যাক্টর আমরা পাই 1.21, ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে রিপল ফ্যাক্টর পাই 0.48। এরপরে দেখো ফিল্টার সার্কিট। আমার মনে হয় আমরা নেক্সট ক্লাসে আলোচনা করি। আজকে যে বিষয় দুটো আলোচনা করা হলো, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। তোমরা এখনই পারলে বইটা খুব ডিটেলস পড়ো, হ্যাঁ। কারণ হচ্ছে যে এই ব্রিজ রেকটিফায়ার ফুল ওয়েভ এবং ব্রিজ রেকটিফায়ার হাফ ওয়েভ, এই দুইটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট।
এই দুইটা আজকে তোমরা বাসায় খুব ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করো, যাতে জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়। এজন্য আজকে আমরা নতুন কোনো টপিক না করি, জাস্ট আমি একবার রিভিউ করতেছি। একটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই কি, কেন ডিসি পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজনীয়তা, আনরেগুলেটেড, রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের ব্লক ডায়াগ্রাম, রেকটিফিকেশন, রেকটিফায়ার কি, রেকটিফায়ারের প্রকারভেদ, হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ রেকটিফায়ার আবার দুই রকম, সেন্টার ট্যাপ রেকটিফায়ার এবং ব্রিজ রেকটিফায়ার। এই পর্যন্ত তোমরা খুব ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করো। নেক্সট ক্লাসে আমাদের একটা টপিক বাকি থাকলো, ফিল্টার। নেক্সট ক্লাসে আমরা ফিল্টার সার্কিটটা পড়ে ফেলব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো।